নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস তোমাদের যে ক্লাস আসছে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024কে টার্গেট করে আজকে তার 35 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। প্রত্যেক দিন বাছাই করা সেরা জিকে প্রশ্নোত্তর নিয়ে তোমাদের এই ক্লাসটি করানো হচ্ছে। তো আশা করব ক্লাসগুলো তোমাদের অবশ্যই হেল্পফুল হচ্ছে এবং তোমাদের যে আপকামিং এক্সাম সেই এক্সামের ক্ষেত্রে তোমরা কিন্তু তার ইম্প্যাক্টটা বুঝতে পারবে। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করব। প্রত্যেকটি বিষয় থেকেই তোমাদের প্রশ্ন থাকে, যেখানে তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল যেভাবে প্রশ্ন হয় ঠিক সেইভাবেই তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের এই সেটগুলো তৈরি এবং এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন রয়েছে, যার জন্য তোমাদের ক্লাসটি আরো সুন্দরভাবে কিন্তু করতে পারবে। তো অবশ্যই এক্সাম বাংলার যে অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল, এখানে তোমাদের ক্লাস হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যে 7টায়। তো অবশ্যই ক্লাসটিকে ফলো করবে। যারা আগের ক্লাসগুলো এখনো দেখোনি তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্লাস একটা একটা করে অবশ্যই ওয়াচ করবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব এবং তোমাদেরকে বলবো যদি প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র, অগ্নি, মরু, বরুণ। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এখানে বলতে হবে। তো বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এখানে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বরুণ হবে আমার সঠিক উত্তর। বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন বরুণ। ওকে, এরপরে আমরা পুরো লিস্টটা বৈদিক যুগের বিভিন্ন দেব দেবী বা দেবতাদের যে সমস্ত ছিল সেগুলো দেখে নেব। দেখো, ইন্দ্র, ইন্দ্র হচ্ছেন বৃষ্টির দেবতা এবং ইনি ছিলেন প্রধান দেবতা। সোম, সোম হচ্ছে গাছের দেবতা। পৃথ্বী, পৃথ্বী হচ্ছেন পৃথিবীর দেবতা। অগ্নি, ইনি হলেন আগুনের দেবতা। মরু, মরু মানে ঝড়ের দেবতা এবং বরুণ হচ্ছে জলের দেবতা। তাহলে বৈদিক যুগের বিভিন্ন দেবতা কে কে ছিলেন এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, কনিষ্কের রাজধানী ছিল কোনটি? বেনারস, এলাহাবাদ, সারনাথ, পুরুষপুর। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো, কনিষ্কের রাজধানী ছিল কোথায়? পুরুষপুরে বললাম। এরপরে আমরা কনিষ্ক সম্পর্কে একটু ডিটেলসে জানার চেষ্টা করব, তাহলে আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? দেখো, কনিষ্ক ইনি শকাব্দের প্রচলন করেছিলেন। তোমাকে প্রশ্ন করবে শকাব্দের প্রচলন করেছিলেন কোন রাজা বা কোন শাসক? ডিরেক্টলি এইভাবে প্রশ্ন হবে, উত্তরটি হবে কনিষ্ক। তো তিনি কুষাণ রাজবংশীর রাজা ছিলেন। 78 এডিতে শকাব্দের সূচনা করেছিলেন এবং তিনি সিংহাসন আরোহণের পরেই সেটা করেছিলেন। কনিষ্কের দরবারে চরক এবং সুশ্রুত চিকিৎসক হিসেবে ছিলেন এবং কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। তিনি 78 খ্রিস্টাব্দে কাশ্মীরের যে কুন্দলবন সেখানে চতুর্থ বৌদ্ধ সমাবেশ বা সম্মেলন প্রতিষ্ঠা বা আয়োজন করেছিলেন। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, খালসার পথিকৃৎ কে ছিলেন? দেখবে এই প্রশ্নটা বা এই যে তোমাদের জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা শিখ ধর্ম এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিন্তু বারে বারে রিপিট হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক বা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল হোক। ওকে, খুব ভালোভাবে প্রিভিয়াস ইয়ার দেখে কিন্তু এগুলো মানে তোমাদের কোশ্চেনের মান নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে সঠিক উত্তরটা যদি আমরা দেখি তাহলে হবে গুরু গোবিন্দ সিং। খালসার পথিকৃৎ ছিলেন গুরু গোবিন্দ সিং। অপশন এ হয়ে যাবে আমার সঠিক উত্তর। এরপরে আমরা শিখ ধর্ম সম্পর্কে একটু দেখার চেষ্টা করব, যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের পরীক্ষাতে বারে বারে আসে। তো এই ক্ষেত্রে আমরা দেখব সঠিক উত্তর হলো আমাদের অপশন এ। এরপরে আমরা যাব আস্তে আস্তে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো এখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক এবং 1469 খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। গুরু গ্রন্থ সাহেব হলো শিখদের প্রধান ধর্মগ্রন্থ এবং পঞ্চকয়ের প্রবর্তক, এটা দেখবে তোমরা কলকাতা পুলিশে এসছে রিসেন্টলি। তো পঞ্চকয়ের প্রবর্তক হলেন গুরু গোবিন্দ সিং। কত সালে? 1699 সালে। জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন আর ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। এই দুটা প্রশ্ন কিন্তু খুব রিপিট হয়। তাহলে যে লাস্টের যে তিনটে প্রশ্ন আমরা এখানটা দেখলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটে প্রশ্ন এখান থেকে হয়। এক হচ্ছে পঞ্চকয়ের প্রবর্তক হলেন গুরু গোবিন্দ সিং। আচ্ছা, জাহাঙ্গীর হত্যা করেছিলেন কাকে? পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে। আর ঔরঙ্গজেব হত্যা করেছিলেন নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। ওকে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, মহাত্মা গান্ধী কার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? বা এইভাবেও প্রশ্নটা হয় যে মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন? তো মহাত্মা গান্ধীর দুজন প্রধান গুরু ছিলেন, একজন হচ্ছেন পলিটিক্যাল লিডার বা রাজনৈতিক গুরু এবং একজন হচ্ছেন আধ্যাত্মিক গুরু। ওকে, এই দুটো বিষয় থেকে প্রশ্ন হয়।
তো এখানে বলেছে কার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন, এই প্রশ্নটা বলুক আর তোমাকে আধ্যাত্মিক গুরু বলুক, উত্তরটি হবে সেম, অর্থাৎ লিও টলস্টয়ের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন বা ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এবং আধ্যাত্মিক গুরু হিসাবে ছিলেন মানে মহাত্মা গান্ধীর লিও টলস্টয়। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে আমার সঠিক উত্তর, অপশন বি। ওকে, দেখো এখানে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা দেওয়া হয়েছে, বলছে গান্ধীজি রুশ লেখক লিও টলস্টয়ের ঈশ্বরের রাজ্য দ্য কিংডম অফ গড এই গ্রন্থ থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং সেখান থেকে এই যে অহিংসা নীতি সেটা কিন্তু মহাত্মা গান্ধী অ্যাডপ্ট করেছিলেন বা গ্রহণ করেছিলেন তিনি। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কটি? ওকে, তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে দুটো কনসেপ্ট হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট এবং একটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ভারতীয় সংবিধানে যদি আমরা দেখি মৌলিক অধিকারের সংখ্যা অ্যাজ অফ নাও অর্থাৎ বর্তমানে, তাহলে মৌলিক অধিকারের সংখ্যা হয়ে যাবে আমার কটি? 6টি। তোমরা হয়তো অনেকেই জানো 7টি, বাট 7টি কিন্তু মৌলিক অধিকার বর্তমানে নেই, 6টি মৌলিক অধিকার রয়েছে। এবং পাশাপাশি আমাদের যদি দেখি মৌলিক কর্তব্যের কথা অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো 11টি মৌলিক কর্তব্য রয়েছে, মানে অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা যদি দেখি লক্ষ্য করি যে ভারতীয় সংবিধানের ইতিহাসটা, প্রথম দিকে অর্থাৎ সংবিধান তৈরির সময় ভারতীয় সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্য ছিল, এই অধিকার ছিল, ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। পরবর্তী ক্ষেত্রে এইগুলোকে সংবিধানে যুক্ত করা হয়। পুরো তথ্যটা তোমাদের এখানে দিচ্ছি, অ্যাডিশনাল ইনফরমেশন অবশ্যই একটু দেখে নাও। দেখো সংবিধান তৈরির সময় ভারতীয় সংবিধানে কোনো মৌলিক কর্তব্য ছিল না। চরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অ্যাডেড করা হয় এবং 1976 সালে 42তম যে সংবিধান সংশোধন পার্ট 4A তে 51 নম্বর এ ধারায় যুক্ত রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো। প্রথমে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি, এখান থেকেও কোশ্চেন হয় এবং পরবর্তী ক্ষেত্রে আরো একটি সংযোজিত হয় যেটা হচ্ছে 86তম সংবিধান সংশোধন 2002 সালের মাধ্যমে। এবং এটি হচ্ছে 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেকটি শিশুকে তোমাকে প্রাথমিক শিক্ষার সুযোগে দিতে হবে, এই কথাটা বলা হয়েছে যে পিতামাতার এটা মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে পড়ে। ওকে, বুঝতে পারছো প্রত্যেকে? যদি বুঝতে পারো অবশ্যই ইয়েস লিখে একটা প্রত্যেকে একটা ইয়েস লিখে দাও। এবং হ্যাঁ, যদি ক্লাসটা তোমার ভালো লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, চ্যানেলটিতে ফলো করবে এবং লাইক করে দাও প্লিজ একটু, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা ডিল করব। ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট। তোমাকে এই টাইপের প্রশ্নগুলো বেশি করবে। পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ, তারপরে পূর্ব ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো এই রিলেটেড বিভিন্ন প্রশ্ন কিন্তু বারে বারে পড়ে, তো সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। এখানটায় দেখো সঠিক উত্তরটা হবে আমার আনাইমুদি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছি দেখো এখানটায় যে পূর্বঘাট পর্বত, এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সেটা হচ্ছে জিন্দাগাড়া। হাইট কত স্যার? 1690 মিটার। অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালিতে এটা অবস্থিত। আচ্ছা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? এটাও পরীক্ষায় পড়ে, আনাইমুদি। তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সেম। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, এটা অনেক সময় পড়ে। আবার এই প্রশ্নটা হয় দেখবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কত? 1722 মিটার উচ্চতা বিশিষ্ট আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। আচ্ছা, তোমাকে যদি বলে পশ্চিম বাংলার সর্বোচ্চ শৃঙ্গ কি বলতে পারবে তুমি? বলো তো কমেন্ট করে। সান্দাকুপু, সান্দাকুপু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3636 মিটার সান্দাকুপু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কি বলতে পারবে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ অবশ্যই এটা কমেন্ট করে জানাও। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কমেন্ট করে প্রত্যেকে আমাকে কিন্তু জানাবে। চলো তারপরে আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য। ওয়েস্ট বেঙ্গলের যে গনগনি অঞ্চল রয়েছে, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চল, আশা করছি নামটা কম বেশি অনেকেই শুনেছো। তো সেখানে কি টাইপের মাটি দেখা যায় বা মৃত্তিকা দেখা যায়? পলি মাটি, লবণাক্ত মাটি, ল্যাটেরাইট মাটি, তরাই মাটি। দেখো তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে যে এই তরাই মাটি হবে না, অপশন ডিটা তুমি এলিমিনেট করতে পারবে। বাট আর দুটো যে তিনটে রয়েছে তার মধ্যে লবণাক্ত মাটিও তুমি এলিমিনেট করে দিলে, কিন্তু গন্ডগোলটা পাকবে তোমার এই পলি মাটির সাথে আর এই ল্যাটেরাইট মাটির সাথে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার? সঠিক উত্তরটা তোমার হবে অপশন সি, মানে ল্যাটেরাইট মাটি দেখা যায় গনগনি অঞ্চলে, অপশন সি হবে সঠিক উত্তর। লবণাক্ত মাটি পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দীঘা, শঙ্করপুর, সুন্দরবন এই সমস্ত জায়গাগুলো লক্ষ্য করা যায়, ঠিক আছে। তরাই মাটি দেখা যায় তিস্তা নদীর পূর্ব এবং পশ্চিম দিকটা, যেখানে দুটি ভাগে ভাগ হয়েছে। তো পশ্চিম দিকটা তরাই নামে পরিচিত এবং পূর্ব দিকটা ডুয়ার্স নামে পরিচিত। তরাই মাটি ওই সমস্ত এলাকায় দেখতে পাওয়া যাবে। তাহলে তোমার সঠিক উত্তরটা হবে অপশন সি, ল্যাটেরাইট মৃত্তিকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট আমরা এখানে দেখে নিলাম অনেক কিছু রয়েছে। তরাই মৌলি মাটি পাওয়া যায় তরাইয়ে, এবং তরাই শব্দের অর্থ স্যাঁতস্যাঁতে ভূভাগ। পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই এবং পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত। আর তরাই হচ্ছে হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিস্তৃত। ওকে,
নেক্সট পরবর্তী কোশ্চেন, অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন, সঠিক উত্তরটা হয়ে যাবে অর্থবিল স্পিকার চূড়ান্তভাবে নির্ধারণ করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্পিকার হবে সঠিক উত্তর। দেখো অর্থবিলের কথা উল্লেখ আছে, মানি বিলের কথা উল্লেখ আছে ভারতীয় সংবিধানের 110 নম্বর আর্টিকেলে, এবং অর্থবিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়, রাষ্ট্রপতির পূর্ব অনুমোদনের প্রয়োজন রয়েছে অর্থবিল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। নেক্সট, কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে? তো দেখো ভিটামিন টোটাল কটি ভিটামিন হয় বলতে পারবে কেউ? এ, বি, সি, ডি, ই, কে, তাই তো? এবং ভিটামিন বি এর আরো অনেকগুলো ভাগ রয়েছে। তো এখানে বলা হচ্ছে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ। মহিলাদের বন্ধ্যাত্ব রোগ যে ভিটামিনটার অভাবে হয় সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই মানে টোকোফেরল। ভিটামিন ই রাসায়নিক নামটাও জেনে নাও প্রত্যেকে, টোকোফেরল। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখবো বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ, যেরকম ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হচ্ছে, ভিটামিন ডির অভাবে রিকেট হচ্ছে, ভিটামিন কে এর অভাবে ভিটামিন কে অভাবে রক্ততঞ্চন কিন্তু ব্যাহত হবে, অর্থাৎ রক্ততঞ্চনে সহায়তা করবে ভিটামিন কে। ওকে, নেক্সট প্রশ্ন, কস্টিক সোডা তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? কস্টিক সোডা তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম। তো সঠিক উত্তরটা হবে ক্যালসিয়াম অক্সাইড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো এখানে রয়েছে ব্ল্যাকবোর্ডের চক তৈরিতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম সালফেট। ব্ল্যাকবোর্ডের চক তৈরিতে ব্যবহার করা হয় কি? ক্যালসিয়াম সালফেট। তাহলে ব্ল্যাকবোর্ডের চক তৈরি করতে ব্যবহার করা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। এরপরে আমরা দেখে নেবো এখানটায় তোমাদের জন্য যে বিষয়টা, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট টুথপেস্টের উপাদান রূপেও কিন্তু ইউজ হয়ে থাকে। কিসের উপাদান? টুথপেস্টের উপাদান হিসেবে ক্যালসিয়াম কার্বনেট ইউজ হয়ে থাকে। নেক্সট পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের সিউড়ি কোন নদীর তীরে অবস্থিত? তো ওয়েস্ট বেঙ্গলের সিউড়ি হচ্ছে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কি ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের, নাকি ভালো লাগছে না বলো তো একটু দেখি। ওকে ওকে, চলো ডান। নেক্সট প্রশ্নে আমরা যাব লাল, সবুজ এবং নীল, অর্থাৎ এই তিনটে কালারের সংমিশ্রণে কি রং তৈরি হয়? তো এই তিনটে কালারকে বলা হয় প্রাইমারি কালার, যেটা হচ্ছে সংক্ষেপে আর জি বি নামে পরিচিত। কি? আর জি বি, তাই তো? রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটে কালারকে বলা হয় প্রাইমারি কালার। কোয়েশ্চেনটা তোমাকে এভাবেও করবে যে নিম্নের কোনগুলোকে প্রাইমারি কালার বলা হয়? তো অবশ্যই জেনে নাও রেড, গ্রিন এবং ব্লু। তো এই রেড, গ্রিন এবং ব্লুর সংমিশ্রণে তৈরি হয় কোন কালারটা? সাদা কালার, হোয়াইট কালার। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে কি হয়? জল জমে বরফে পরিণত হয়, নাকি পদার্থের অণুগুলি স্তব্ধ হয়, সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে, নাকি অণুগুলির গতিশক্তি পরস্পরের সমান হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সমস্ত পদার্থই কঠিন অবস্থায় থাকে। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। সম্প্রতি সংবাদে উল্লেখিত হামাস কি? সম্প্রতি সংবাদে উল্লেখিত হামাস কি? তো হামাস হচ্ছে ফিলিস্তিনের জঙ্গি গ্রুপকে বলা হয়। অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেটেস্ট একদম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও এখানে ইনক্লুড রয়েছে। ওকে, চলো নেক্সট। সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুমন শর্মা, প্রীতি সুদান, প্রদীপ কুমার যোশী, নাকি প্রদীপ কুমার রাজীব নয়ন? ওকে, তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রীতি সুদান সম্প্রতি ইউপিএসসির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্নে আমরা দেখে নেব তোমাদের জন্য, কোন দেশ আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি 2024 আয়োজন করেছে? যুক্তরাজ্য, ভারত, জার্মানি, ফ্রান্স। সঠিক উত্তরটি হবে ভারত। তরঙ্গ শক্তি 2024 বিমান মহড়া আন্তর্জাতিক এটা কিন্তু অনুষ্ঠিত করেছে। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে ভ্রমণ এবং পর্যটন উন্নয়ন সূচক। ভ্রমণ এবং পর্যটন উন্নয়ন সূচক ট্রাভেল এন্ড ট্যুরিজম যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024, সেইখানে ভারতের র্যাঙ্ক বা স্থান কত? তো তোমরা দেখবে ইন্ডেক্স থেকে কোশ্চেন কিন্তু বেশ পরীক্ষাতে আসে, বারে বারে রিপিট হয়। তো এই ক্ষেত্রে ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডেক্স যে 2024, সেখানে ভারতের র্যাঙ্ক যদি আমরা দেখি সেটা হবে 39, 39 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি হবে আমার সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। সম্প্রতি 52তম গভর্নর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
52তম গভর্নর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, নয়াদিল্লিতে। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনাতে। অপশন এ হবে সঠিক উত্তর। তোমাদের এখান থেকে আর দুটো বেশ পড়ে পরীক্ষাতে, একটা হচ্ছে IMF, প্রত্যেকে লিখে নাও। আমি বারবার তোমাদের বলি আমার ক্লাস দেখছো মানে মাস তোমাকে কিন্তু খাতা পেন নিয়ে বসবে, এবং লেখাতে একটু মানে গন্ডগোল হতেই পারে, ঠিক আছে? আচ্ছা আমি লিখছি না, চলো এখানে তোমাদের বলে দিচ্ছি IMF। ওকে, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং যে ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটো সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে। ওকে, যে স্টুডেন্ট প্রত্যেকে লিখে নাও এই দুটো, বিশ্ব বাণিজ্যিক ব্যাংক এবং বিশ্ব ব্যাংক। আন্তর্জাতিক যে মনিটারি ফান্ড রয়েছে তার, এবং বিশ্ব যে বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেটা ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার। নেক্সট, বাটুল দি গ্রেট কার্টুন চরিত্রের স্রষ্টাকে? বাটুল দি গ্রেট কার্টুন চরিত্রের স্রষ্টাকে? নারায়ণ দেবনাথ, নীরাজ বিক্রম, রাজীব চিলকা, রেমি জর্জ। সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নারায়ণ দেবনাথের সৃষ্ট বাটুল দি গ্রেট, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এখানে বিভিন্ন কার্টুন চরিত্রগুলো দিয়েছি এবং তার স্রষ্টাদের নাম আমি দিয়েছি, যেরকম মোটু পাতলু চরিত্রের স্রষ্টা প্রত্যেকেই কম বেশি শুনেছো, মোটু পাতলু, নীরাজ বিক্রম এবং ছোটা ভীম, রাজীব চিলকা এবং টিনটিন যে কার্টুন তার স্রষ্টা হলেন রেমি জর্জ। এবং নারায়ণ দেবনাথের বিখ্যাত কতকগুলো যে কতগুলো কার্টুন চরিত্র রয়েছে, যেরকম নন্টে ফন্টে, হাদা ভোদা, বাটুল দি গ্রেট ইত্যাদি, এগুলো সব হচ্ছে নারায়ণ দেবনাথের সৃষ্টি। ওকে, নেক্সট প্রশ্ন, 2024 প্যারা অলিম্পিক, প্যারা অলিম্পিক ভারতে মোট কতগুলি ভারত পদক জিতেছে? তো প্যারা অলিম্পিকে ভারতের টোটাল পদক জিতেছে যদি আমরা দেখি, সঠিক উত্তরটা হবে অপশন সি, 20টি পদক জিতেছে। তোমাকে যদি প্রশ্ন করে 2024-এ যে প্যারিস অলিম্পিক হলো, 2024-এর যে প্যারিস অলিম্পিক, সেই প্যারিস অলিম্পিকের ভারতের যদি আমরা দেখি যে মেডেল টেলি, সেই মেডেল টেলিতে মোট কটি পদক জিতেছে ভারত? তো সেই ক্ষেত্রে আমরা দেখব ভারতের টোটাল একটি রূপা পেয়েছে, টোটাল পেয়েছে কি একটি রূপা, এবং পাশাপাশি 5টি কি পেয়েছে, 5টি সোনা পেয়েছে, অর্থাৎ মোট 6টি পদক জিতেছে প্যারিস অলিম্পিকে। বাট প্যারা অলিম্পিক বলে দিলেই তোমাকে 20টি পদক মনে রাখতে হবে। নেক্সট, সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী, জলসাঘরে, অপুর সংসার, তীরকন্যা। সো দ্য সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে পথের পাঁচালী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, সাত্রিয়া নৃত্য কোন রাজ্যে দেখা যায়? সাত্রিয়া নৃত্য দেখা যায় এটা আসামে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, সুদানের রাজধানীর নাম কি? সুদানের রাজধানীর নাম, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, খার্তুম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খার্তুম হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, মালিনী সারাভাই কোন নৃত্যের সাথে যুক্ত? মালিনী সারাভাই কোন নৃত্যের সাথে যুক্ত? তো ইনি ভারতনাট্যমের সাথে যুক্ত। অপশন সি হবে আমার সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন গ্রহের দিন সবচেয়ে কম? যেরকম পৃথিবীতে টোটাল হচ্ছে 24 ঘন্টা সময়, ঠিক একইভাবে কোন একটা গ্রহ রয়েছে এই মহাবিশ্বে যেটা হচ্ছে সৌরজগতে, কার সব থেকে দিন কম, ডে টাইম সব থেকে কম, সেটা তোমাকে বলতে হবে। পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র, বলো। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর তোমার হয়ে যাবে পৃথিবী। ওকে, 24 ঘন্টা সব থেকে পৃথিবীতে দিনের সময় বা টাইম কম, টাইম ডিউরেশন। এবং যদি অন্যান্য গ্রহ আমরা দেখি যে পৃথিবীতে প্রতিদিন 24 ঘন্টা আছে, এটা প্রত্যেকেই জানো। এখানে মঙ্গল গ্রহে রয়েছে 25 ঘন্টা, বুধের রয়েছে 1408 ঘন্টা, শুক্র গ্রহে রয়েছে 5832 ঘন্টা, এবং যে গ্রহের দিন সবচেয়ে বেশি সেটা হচ্ছে শুক্র গ্রহ বলা হয়, কারণ দেখতে পাচ্ছ 5832 ঘন্টা। ওকে, আচ্ছা, সৌরজগতের 8টি প্রধান গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের দিন সব থেকে কম, বৃহস্পতির গ্রহের সব থেকে কম। তো এখানে তোমাকে বলেছে যে মানে নিম্নের বলেছে, যেহেতু 4টে অপশন এখানে বৃহস্পতি ছিল না, দ্যাটস ওয়াই পৃথিবী উত্তর হলো। না হলে তোমাকে যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি সঠিক উত্তর হবে 9 ঘন্টা 55 মিনিট 26 সেকেন্ড। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট, নিচের কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়? নিচের কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়? সঠিক উত্তরটা হবে শুক্র গ্রহকে। শুক্র গ্রহকে বলা হয় হলুদ গ্রহ। তো আমাদের পৃথিবীকে যেরকম নীল গ্রহ বলা হয়, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়, এভাবে প্রত্যেকটি প্ল্যানেটের একটা রং মানে কালার রয়েছে। যেরকম ইউরেনাসকে নীল সবুজ, দুটো নামেই বলা হয় নীল সবুজ, ঠিক আছে। জুপিটারকে কমলা এবং সাদা ব্যান্ডস, আর্থকে বা পৃথিবীকে ব্লু বলা হয়, মার্সকে লালচে বাদামি, ভেনাসকে হলুদ, শুক্র সম্পূর্ণরূপে একটি ঘন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল এবং সালফিউরিক অ্যাসিডে মেঘ রয়েছে, যেটিকে হালকা হলুদাভ চেহারায় দেখা যায় শুক্র গ্রহকে। ওকে, নেক্সট,
পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, নিম্নের কোনটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম? ইডেন গার্ডেন, মতিরা স্টেডিয়াম, লর্ডস নাকি শারজাহা? তো উত্তরটা তোমাদের একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং নামটা চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে মতিরা স্টেডিয়াম, যার বর্তমান নাম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সব থেকে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এই মুহূর্তে বিশ্বের। ওকে, দেখে নাও, মতেরা স্টেডিয়াম বা নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেম, বা সর্দার বল্লভভাই প্যাটেল, যাই বলো না কেন, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এই মুহূর্তে। এটি হচ্ছে গুজরাটের আহমেদাবাদ শহরে অবস্থিত। সিটিং ক্যাপাসিটি যদি দেখো তোমরা 1,32,000 সিটিং ক্যাপাসিটি। 2021 সালে মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নাম রাখা হয়। 19 নভেম্বর 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। এবং ইডেন গার্ডেন যে ক্রিকেট স্টেডিয়াম সেটা কলকাতাতে রয়েছে। লর্ডস ক্রিকেট স্টেডিয়াম রয়েছে ইউকেতে, লন্ডনে। আচ্ছা, শারজাহা ক্রিকেট স্টেডিয়াম রয়েছে শারজাহা ইউএতে। আর সিডনি ক্রিকেট গ্রাউন্ড রয়েছে সিডনি অস্ট্রেলিয়াতে। তো অনেক সময় দেখবে অমুক ক্রিকেট গ্রাউন্ডটি কোন জায়গায় অবস্থিত প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হয়। ওকে, নেক্সট প্রশ্ন, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, দাদা সাহেব যে ফালকে পুরস্কার, সেই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ক্রিকেট, হকি, ফুটবল, চলচ্চিত্র, বলো। সঠিক উত্তরটা ডেফিনেটলি অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র জগতে প্রদান করা হয়। দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে আমরা একটু দেখবো। দাদা সাহেব ফালকে পুরস্কার হলো ভারতের সিনেমা জগতের আজীবন অবদানের জন্য অন্নবদ্র একটা পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার, এবং 1969 সালে প্রথম দেওয়া হয় এটা। ঠিক আছে, এবং ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করে। আর অমিতাভ বচ্চন 50তম পুরস্কার জিতেছেন এবং 1969 সালে দেবিকা রানী প্রথম এই পুরস্কার পেয়েছিলেন, দাদা সাহেব ফালকে পুরস্কার। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন তোমাদের জন্য। এবং বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আরো একটা আপডেট রয়েছে, একটু ওয়েট করে যাও। এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে 2-in-1 সাজেশন বুক, যেটা হচ্ছে কনস্টেবল এবং এসআই পদের জন্য, এই বইটি দেখতে পাচ্ছ একদম সিলেবাস অনুযায়ী রচিত এবং সব থেকে সেরা গাইডেড বুক হিসাবে তোমরা এটাকে প্রেফার অবশ্যই করতে পারো। এই বইটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি তোমার মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে, নিজের প্রস্তুতি কিভাবে হয়েছে সেটা জানতে অবশ্যই তুমি অ্যাডভান্স যে মক ফাইটার নতুন করে যে প্রকাশিত সিলেবাস অনুযায়ী 2024-এর লেটেস্ট বই অ্যাডভান্স মক ফাইটার ডব্লিউপি কনস্টেবলের জন্য শুধুমাত্র, সেটা হচ্ছে এই বইটি। ওকে, এই সেকেন্ড বুকটি। এবং পাশাপাশি আরেকটা বই রয়েছে, দেখো, কলকাতা পুলিশ প্রিলিমিনারি প্র্যাকটিস সেট, রিসেন্টলি প্রকাশিত কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য দারুণ প্র্যাকটিস সেট, ইতিমধ্যে হাজার হাজার ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে। এই তিনটে বই এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে এবং সব থেকে বেশি ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। পাশাপাশি তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট বা নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকে তুমি কিন্তু বাই করতে পারো। এবং বইগুলি দুর্দান্ত বই, এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানে কিন্তু সেরার সেরা বই। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তোমার সাথে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।